আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ এবং আমি মাহবুবা জারিন রানা। আগামীতে যারা বিনিয়োগ করতে চায় তারা নির্বাচনের অপেক্ষায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সন্ধ্যায় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক শেষে কথা বলেন তিনি। এছাড়া ভবিষ্যৎ অর্থনীতি বিনিয়োগের সম্ভাবনা রক্ষা করতে হবে উল্লেখ করে আমির খসরু বলেন, এলডিসি উত্তোলন স্থগিত করা প্রয়োজন। এ সময় অর্থনীতিকে রক্ষা করার জন্য সবাই মিলে কাজ করার আহ্বানও জানান তিনি। আপনারা তো দেখতেই পাচ্ছেন তাদের সমস্ত সিদ্ধান্ত স্থগিত রেখেছে নির্বাচন না হওয়া পর্যন্ত, এবং নির্বাচনের পরবর্তী সময়ে তাদের যে বিনিয়োগের বিষয়টা বাংলাদেশের ব্যবসায়ী এবং বিদেশিরা সকলে অপেক্ষা করছে একটা নির্বাচনের পরে তারা সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে বিনিয়োগ করতে। অনেকের উৎসাহ আছে, কিন্তু সবাই অপেক্ষা করছে নির্বাচনের জন্য। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিশ্ববিদ্যালয় এতিমখানা নয় যে 100 খাট সহায়তা দিয়ে ফলাও করে প্রচারণা চালাবে। দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। বালুমহালের সঙ্গে বিএনপি জড়িত থাকলে জামায়াতও রয়েছে এবং তা গণমাধ্যমে আসছে বলেও উল্লেখ করেন তিনি। বলেন, সিলেটের পাথর লুটের সঙ্গে জামায়াতের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে। নারী ঘটিত ঘটনার ব্যাপারেও তাদের নাম রয়েছে। এরপরও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির নামে কুৎসা রটানো হচ্ছে। বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন দোকানে ডাকসুর ভিপির জরিমানা আদায় নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সাধারণ মানুষের মধ্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টার এই বক্তব্যের প্রেক্ষিতে ইউনিভার্সিটির হলগুলোতে কি বলে যে খাট দিয়েছে, লোহার খাট। তো ভাই এটা কি ইয়ের দায়িত্ব নাকি? আপনার ইউনিভার্সিটির ক্যাম্পাস হবে জ্ঞান চর্চার একটা বিশাল একটা ক্ষেত্র। জ্ঞান চর্চার আধার হবে ইউনিভার্সিটি, এবং সেই জ্ঞান চর্চার দায়িত্ব পালন করবে ডাকসু। সেই জ্ঞান চর্চায় শিক্ষক ছাত্রদের অংশগ্রহণ থাকবে। এইটা কতটুকু নিশ্চিত করা হচ্ছে সেটা না করে আপনি যে কি বলে দোকান বৈধ না অবৈধ তার কাছ থেকে ফাইন করছেন। তো এটা তো আমরা সোশ্যাল মিডিয়া বা কোনো জায়গায় দেখলাম, একটু দেখেছি, কিন্তু এটা নিয়ে তো কোনো দেখলাম না, আলোচনা দেখলাম। জুলাই হত্যাকাণ্ড ও নৃশংসতার শুধু ব্যক্তিগত নয়, রাজনৈতিক অপরাধ। তাই আওয়ামী লীগকে বিচারের আওতায় এনে নিষিদ্ধের দাবি জানান জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই গণহত্যার মামলায় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে এসব কথা বলেন তিনি। আর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, ট্রাইব্যুনালে আইনের রাজনৈতিক দলের বিচারের সুযোগ আছে। বিস্তারিত জানাচ্ছেন GM মাহমুদ। জুলাই আগস্টের গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার শেষ হয় তার সাক্ষ্য গ্রহণ ও জেরা। সাক্ষ্য শেষে নাহিদ ইসলাম বলেন, জুলাই হত্যাকাণ্ড ও নৃশংসতার দায়ে শুধু ব্যক্তি নয়, দল হিসেবে আওয়ামী লীগকেও বিচারের আওতায় আনতে হবে। শেখ হাসিনা যেহেতু দলীয় প্রধান এবং রাজনৈতিকভাবে ক্ষমতা নিরঙ্কুশ করতে, ক্ষমতায় টিকে থাকতে জনগণের বিরুদ্ধে গিয়ে তাকে জনগণকে হত্যার সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন। আওয়ামী লীগকে বিচারের আওতায় এনেই তাকে যদি আমরা নিষিদ্ধ করতে পারি, এবং শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের সাথে যারা ফ্যাসিবাদের দোসর ছিল তাদের সবাইকে আসলে বিচারের আওতায় এনে এর রাজনৈতিক এবং আইনগতভাবে এর সমাধান করতে হবে। চিফ প্রসিকিউটর জানান, অভিযোগের ভিত্তিতে রাজনৈতিক দলের বিচারের এখতিয়ারও ট্রাইব্যুনালের আছে। ডেফিনেটলি আইনে সেই সুযোগ আছে। দল হিসেবে সেই সময়ের ক্ষমতাসীন যে দল ছিল আওয়ামী লীগ, তার সহযোগী সংগঠন হিসেবে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, 14 দল, তাদের সম্পৃক্ততার অকাট্য প্রমাণ কিন্তু আদালতে আসছে। সুতরাং এই সিদ্ধান্ত নেবার সুযোগ আছে। শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আরো সাক্ষ্য দেন ইউনাইটেড পিপলস আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। এদিন ট্রাইব্যুনাল 2A জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার 6ষ্ঠ দিনের সাক্ষ্য নেওয়া হয়। GM মাহমুদ, RTV, ঢাকা।
বিদেশে বিলাসবহুল ফ্ল্যাট, দেশে শত একর জমি, অথচ ট্যাক্স ফাইলে নেই কোনো তথ্য। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে একের পর এক বেরিয়ে আসছে চমকপ্রদ তথ্য। এবার চট্টগ্রামে দুদকের অভিযানে উদ্ধার হলো 23 বস্তা নথি, যেখানে রয়েছে হাজার কোটি টাকার সম্পদের হিসাব। এদিকে সাইফুজ্জামানের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি করেছে আদালত। শাকিলা কর্মের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। স্থান চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা। রোববার ভোর 4টা বা 5টা একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় 23 বস্তা নথি, যেগুলোর মালিক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। দুদক জানায়, যে বাড়ি থেকে নথি উদ্ধার করা হয়েছে সেই বাড়ির মালিক ভূমিমন্ত্রীর স্ত্রী রুদমিলা জামানের গাড়ি চালকের প্রতিবেশীর। নথিতে কম্বোডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভারত এবং ভিয়েতনামে জমি ও ব্যাংক লেনদেনের প্রাথমিক প্রমাণ মিলেছে। নথিগুলো এখন যাচাই বাছাই চলছে। দুদক বলছে, যা পাওয়া গেছে তাতে কয়েক হাজার কোটি টাকার সম্পদের তথ্য থাকার সম্ভাবনা রয়েছে। ইনভেন্টরিকৃত বিপুল আলামত প্রাথমিকভাবে পর্যালোচনায় দেখা যায়, ইতিপূর্বে প্রাপ্ত 4টি দেশের ইউকে, ইউএসএ, দুবাই ও সিঙ্গাপুরে 582টি সম্পদ ছাড়াও ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, কম্বোডিয়া সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এছাড়া দেশে বিদেশে ক্রয়কৃত বাড়ির মালিকানা, ভাড়ার আয়, মেইনটেনেন্স ব্যয় সহ বিভিন্ন তথ্য ডকুমেন্ট রয়েছে মর্মে দেখা যায়। এর আগে বুধবার রাতে আটককৃত সাইফুজ্জামানের অর্থ পাচারের সহযোগী আব্দুল আজিজ ও আরামিড গ্রুপের এজিএম উৎপল পালকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এই তথ্য ভান্ডারের খোঁজ। গতকাল আমরা দুজন তার সহযোগীকে অ্যারেস্ট করেছি। বিজ্ঞ আদালত তাদেরকে 5 দিনের রিমান্ড দিয়েছে। আমরা রিমান্ডে তাদের জিজ্ঞাসাবাদ করছিলাম। তাদের দেওয়া তথ্য মতে এই যে বিভিন্ন ধরনের যে তাদের যে ঋণের আত্মসাৎ, বিদেশি সম্পদ অর্জন, এরকম অনেকগুলো ডকুমেন্ট আমরা এই ড্রাইভার সাহেব, যে রুদমিলা জামানের ড্রাইভার ইলিয়াস, তার বাড়িতে আছে বলে জানতে পারি। সেই প্রেক্ষিতে আমরা গত বৃহস্পতিবার অভিযান চালাই, কিন্তু আমরা আসার একটু আগে এই জিনিসগুলো সরাই ফেলে পরে আমরা তাদের সিসিটিভি ফুটেজ উদ্ধার করি। সেই সিসিটিভি ফুটেজ দেখে আমরা নিশ্চিত হয়ে যাই এখানে ছিল জিনিসগুলো। সিঙ্গাপুর, দুবাই, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে রয়েছে মন্ত্রীর নামে তার লোকদের মাধ্যমে কেনা সম্পত্তি। শুধু যুক্তরাজ্যেই ফ্রিজ করা হয়েছে 343টি ফ্ল্যাট, যার বাজার মূল্য প্রায় 900 কোটি টাকা। এদিকে 25 কোটি টাকা অর্থ আত্মসাৎ মামলায় সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুদমিলা জামান চৌধুরীর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করেছে আদালত। শাকিলা করিম, RTV, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় জড়িত থাকায় ফিলিপাইনের RCBC ব্যাংকের $81 মিলিয়ন বা $8.10 কোটি বাজেয়াপ্ত করেছে সিআইডি। বিকেলে রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টারের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্থার প্রধান মোহাম্মদ সিবকাতুল্লাহ। তিনি বলেন, ব্যাংকটির তৎকালীন প্রেসিডেন্ট ও সিইও সহ সহযোগীরা 5টি ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ পাচারে সরাসরি জড়িত। আরও জানাচ্ছেন AR বাদল। 2016 সালের 4 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্কে থাকা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে $10.10 কোটি চুরি হয়। এর মধ্যে $2 কোটি শ্রীলঙ্কা থেকে উদ্ধার করা হয়। বাকি $8.10 কোটি RCBC ব্যাংক হয়ে ফিলিপাইনের বিভিন্ন ক্যাসিনো বা জুয়ার আসরে নেওয়া হয়। সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান জানান, ঢাকার বিশেষ জজ আদালত ফিলিপাইনের RCBC ব্যাংক থেকে $81 মিলিয়ন ফিরিয়ে আনার আদেশ দিলে আন্তর্জাতিকভাবে আইনি প্রক্রিয়া শেষে এ টাকা বাজেয়াপ্ত করা হয়। $81 মিলিয়ন যেটা পাচার হয়েছিল, এই পাচারকৃত অর্থটাকে, সম্পূর্ণ অর্থটাকে কনফিসকেশন করা হয়েছে এবং এটি খুব দ্রুতই আমরা মনে করছি যে এটা প্রপার চ্যানেল, প্রপার প্রসিডিউরের মাধ্যমে বাংলাদেশের ইয়ার ভিতরে ফেরত চলে আসবে আমাদের। তিনি জানান, RCBC ব্যাংকের প্রধানরা এ অর্থ পাচারের সাথে জড়িত থাকায় দেশটির আদালত তাদের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছে। দ্য রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন RCBC ফিলিপাইন্স, এটাকে এখন কনফিসকেশনের অর্ডারটা এসেছে। যে প্রথমবারের মতো বাংলাদেশে এটি হলো। এই অর্থ, সুমুদে অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সমস্ত কার্যক্রমগুলো অব্যাহত থাকবে। চলমান আইনি প্রক্রিয়া শেষ হলে $81 মিলিয়ন বাংলাদেশ সরকারের কোষাগারে ফেরত পাঠাতে হবে। AR বাদল, RTV, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে আজ দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।
সফরসূচি অনুযায়ী তিনি 22শে সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছাবেন এবং 26 সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এরপর 2রা অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকছেন 4 জন রাজনৈতিক নেতা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। পরশু কোটা স্থগিতে উপাচার্যের নেওয়ার সিদ্ধান্তই বহাল রেখেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। গত 2 জানুয়ারি পরশু কোটা বাতিলের ঘোষণা দেন রাবি উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব। বিকেলে উপাচার্যের বাসভবনে সিন্ডিকেটের জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও উপ উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় অভ্যন্তরীণ 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই ঘটনায় নিরপেক্ষ প্রক্রিয়ায় একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের সুপারিশ করেছে সিন্ডিকেট সভা শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর ইফতেখারুল আলম মাসউদ। এদিকে রাকসু নির্বাচন নির্বিঘ্নে পরিচালনার জন্য সকল পক্ষের সর্বাত্মক সহযোগিতা চাওয়া হয়েছে। আমরা গতকালকে যে ঘোষণাটি দিয়েছি যে এটা স্থগিত করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের একজন উপ উপাচার্য যেভাবে শারীরিকভাবে তিনি লাঞ্ছিত হয়েছেন, এটার জন্য সিন্ডিকেট নিন্দা জ্ঞাপন করেছে। এই ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে আমরা আভ্যন্তরীণ যে তদন্ত কমিটি একটি হবে আর আরেকটি বিচার বিভাগীয় তদন্তের জন্য সিন্ডিকেট এটা সুপারিশ করছে। প্রায় 35 বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। এখন পর্যন্ত 11টি প্যানেলের ঘোষণা হয়েছে। চাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন 429 জন। এছাড়া হল সংসদে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছেন আরও 502 জন। ভিপি, জিএস ও এজিএস পদের 20 জনের বেশি প্রার্থী রয়েছে। আজ মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। আগামী বৃহস্পতিবার প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। ভোট গ্রহণ হবে আগামী 12 অক্টোবর। অন্তর্বর্তী সরকারের কাজে সন্তুষ্ট ৭৮.৭% মানুষ। সরকার নিরপেক্ষ নির্বাচন করতে পারবে এমন বিশ্বাস করেন ৭৭.৫% মানুষ। ইনোভেশনাল কনসাল্টিং এর নির্বাচন পালস নিয়ে জরিপের ফলাফলে এসব তথ্য উঠে এসেছে। তবে দেশের ৫৬% জনগণ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম বলেন, এই জরিপে সরকারের প্রকৃত অবস্থান উঠে এসেছে। আতিকা রহমানের রিপোর্ট। গবেষণা প্রতিষ্ঠান ইনোভেশন, ব্রেন ও ভয়েস ফর রিফর্ম জনগণের নির্বাচন পালস সমীক্ষা নিয়ে জরিপের ফলাফল প্রকাশ করেছে। এতে উঠে এসেছে অন্তর্বর্তী সরকারের ওপর দেশের ৭৮.৭% মানুষ সন্তুষ্ট। সরকার নিরপেক্ষ ভোট করতে পারবে এমন বিশ্বাস ৭৭.৫% মানুষের। একই সঙ্গে ৫৬% মানুষ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। 6 মাসে চাঁদাবাজি বেড়েছে বলে মনে করে ৫৬% মানুষ। 69.9% মনে করছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, কিন্তু মাইনরিটিজ, রিলিজিয়াস মাইনরিটিজ ইন পার্টিকুলার, ওনাদের মধ্যে এই ধারণাটা একটু কম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আগামী সংসদ নির্বাচনকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। আমরা একটা ভালো ইলেকশনের দিকে যাচ্ছি। বোঝা গেল যে মানুষের ট্রাস্টটা আছে, মানুষ ভাবছেন যে ভালো একটা ইলেকশন হবে। মানুষের যে এক্সপেকটেশন যদি এরকম থাকে, বাংলাদেশে কারো সাধ্য নাই এই ইলেকশনটাকে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করতে হবে। প্রফেসর ইউনূস বারবার বলছেন এটা ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে। অনুষ্ঠানে পিআর পদ্ধতি ও নির্বাচনে রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে কথা বলেন আলোচকরা। বাংলাদেশের উন্নয়ন এবং স্থানীয় রাজনীতির সাথে ল মেকারের যে যোগাযোগ, সেটি কিন্তু আপনি যখন আপনি যখন লোয়ার হাউসে পিআর করবেন, সেই যোগাযোগ কিন্তু নষ্ট হবে। যে আপার হাউসে যদি সেইভাবে আপনি হিসাব করেন, তাইলে আপনি বিরোধী দল প্রেজেন্স অনেক বেশি হবে, তাতে সরকারকে একটা জবাবদিহির মধ্যে রাখতে পারবে। আতিকা রহমান, RTV, ঢাকা। মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় সারা দেশে 12 জনের মৃত্যু হয়েছে। এবছর একদিনে এটি সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এছাড়া একই সময় হাসপাতালে ভর্তি করা হয়েছে 740 জনকে। রোববার এক সংবাদ সম্মেলন
এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের মধ্যে বরিশাল বিভাগে 165 জন, চট্টগ্রাম বিভাগে 77 জন, ঢাকা বিভাগে 384 জন, খুলনা বিভাগে 52 জন, ময়মনসিংহ বিভাগে 22 জন, রাজশাহী বিভাগে 28 জন, রংপুর বিভাগে 3 জন ও সিলেট বিভাগে 9 জন রয়েছে বলেও জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আশঙ্কাজনক হবে বলে মনে করেন কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার। এডিস মশার ঘনত্ব, ডেঙ্গু রোগীর সংখ্যা, বৃষ্টিপাত, আর্দ্রতা, তাপমাত্রা, এই কয়েকটি প্যারামিটার মিলিয়ে আমরা যে ফরকাস্টিং মডেলটি তৈরি করি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার আরও বেশি ঝুঁকি আছে। অক্টোবর অনেক মানুষ আক্রান্ত হবে এবং মৃত্যু ঝুঁকি বাড়ার একটি সম্ভাবনা আছে। রাজধানীর উত্তরার 17 নম্বর সেক্টর কাশবনের ভেতরে বিথি আক্তার ওরফে বিলকিস নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে 40 জনকে এবং রাজধানীর বিভিন্ন স্থানে কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 8 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও জানাচ্ছেন সাকিবুর রহমান। গত 18 সেপ্টেম্বর রাজধানীর উত্তরা 17 নম্বর সেক্টর কাশবনের ভেতর থেকে বিথি আক্তার ওরফে বিলকিস নামের এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। পরিচয় শনাক্ত সহ অপরাধীদের ধরতে তদন্ত শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে খুন হয় ওই নারী। হত্যাকাণ্ডে বিথি আক্তারের স্বামী বাবুল মিয়ার সম্পৃক্ততার কথা জানায় তারা। প্রতি মাসে যে তার সুদের টাকা দিতে গিয়ে তাকে হিমশিম খেতে হচ্ছে। পাওনাদাররা সবসময় এসে তার বাসায় যন্ত্রণা করছে। তার স্ত্রী তাকে এগুলো নিয়ে খুব বকাবকি করছে। 2-3 মাস আগে সে পরিকল্পনা করেছে যে এই হত্যাকাণ্ড সে তার স্ত্রীকে সে মেরে ফেলবে। রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধ ও মাদক বিক্রির সঙ্গে জড়িত 40 জনকে গ্রেফতার করে পুলিশ। সেখান থেকে 8টি ককটেল, বেশ কয়েকটি দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধারের কথা জানায়। মাদক হচ্ছে সবসময় আমরা নিয়ন্ত্রণ করতে পারি, একবার নির্মূল করা কিন্তু সম্ভব না। মাদক ব্যবসা বলেন, মাদক যারা সেবী, এদেরকে কিন্তু আমরা বিভিন্ন অভিযানের দ্বারা বিভিন্নভাবে কিন্তু আমরা তাদেরকে একটা নিয়ন্ত্রণে রাখি। সম্প্রতি মোহাম্মদপুর থানা থেকে 3 জন পুলিশ সদস্যকে কি কারণে প্রত্যাহার করা হয়েছে এমন প্রশ্নে পুলিশ জানায়, প্রশাসনিক কারণেই তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে এই ধরনের বিষয় নিয়ে ভুল তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। কিছু পুলিশ সদস্য তাদের কাজকর্মে অসন্তোষ প্রকাশ করেন, তিনজনকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়। এটা নিতান্তই প্রশাসনিক কারণে, অপতথ্য ছড়ানোর বা ভুল ব্যাখ্যা করার কোনো অবকাশ নেই। এছাড়াও রাজধানীতে মিছিল ও কার্যক্রম পরিচালনার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও 8 নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে। আশ্রয় প্রদানকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। সাকিবুর রহমান, RTV, ঢাকা। ভোর থেকে রাজধানী ঢাকেশ্বরী, রমনা মন্দির সহ সারা দেশে উদযাপিত হয়েছে মহালয়ার আনুষ্ঠানিকতা। অশুভ শক্তিকে বধ করে দেশ ও জাতির কল্যাণে দেবী দুর্গা আলো ছড়াবেন, এমনটাই প্রত্যাশা ভক্তদের। বিস্তারিত দীপ্ত চন্দ্র পালের রিপোর্টে। অমাবস্যার অন্ধকার দূর হয়ে দেবীপক্ষের আলোকময় সূচনা হলো। তাই তো ঢাকঢোল, শঙ্খ আর উলুধ্বনিতে মুখর দেশের সকল পূজা মণ্ডপ। ভোরে চণ্ডীপাঠ, মঙ্গল ঘট স্থাপন এবং নিত্যাঞ্জলির মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্তে আহ্বান জানানো হয়। দেবীকে বরণ করে নেন ভক্তরা। দেশ ও জাতির কল্যাণে চলে বিশেষ পূজাও। মহালয়ার মাধ্যমে আমাদের মা দুর্গা মর্তে চলে এসেছে আমাদের মাঝে। তো মহালয়া প্রতিটা হিন্দুদের কাছে এক অন্যরকম অনুভূতি। দুর্গা পূজার মধ্য দিয়ে পশু শক্তির নিধন হয় এবং শান্তির শক্তি অধিষ্ঠিত হয়। সকল অশুভ শক্তি দূর হোক, বিরাজিত হোক শুভ শক্তির, এমনটাই প্রত্যাশা ভক্তদের। মায়ের কাছে আমাদের একটাই প্রার্থনা, বাংলাদেশের মঙ্গল হোক, সর্বোপরি সকলের মঙ্গল হোক। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, মা দুর্গা যেন আমাদের আশীর্বাদ দেন। ঢাকা ছাড়াও বরিশাল, ময়মনসিংহ, সিরাজগঞ্জ সহ সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে দুর্গতি নাশিনী দেবী দুর্গাকে বরণ করে নেন ভক্তরা। মার আজকে আমরা সবাই সেই আগমনীতে সবাই বসবো, সবাই আনন্দ করব। এবার দেবী মা দুর্গার আসার বাহন হবে গজ এবং বিদায় হবে দোলায়।
দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। নির্বাচনের সময় ছোটখাটো কিছু ঘটনা ঘটলেও আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে কথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তার জন্য 24 সেপ্টেম্বর থেকে মোতায়েন হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়াও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে 90,000 স্বেচ্ছাসেবক পূজায় নিয়োজিত থাকবে। বরিশাল ও বরগুনার সমুদ্র নিকটবর্তী নৌ রুটেও চাল ও সার ভারতে পাচার বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা এখন ইনস্ট্রাকশন দিয়েছি যে আমাদের যে থানা পুলিশ রয়ে গেছেন, তারপরে র্যাব, বিজিবি, আনসার এরও এখনও পেট্রোলিং করবে, বাট অন গ্রাউন্ড ডিপ্লয় হয়ে যাবে 24 তারিখ থেকে। নির্বাচন যে সময় আসে আপনি দেখবেন যে ইভেন ইউনিয়ন পরিষদের যে সময় নির্বাচন উপর সেই সময় ছোটোখাটো দিয়ে একটা ঘটনা ঘটে, বাট আমরা চেষ্টা করতেছি যেন এই ছোটোখাটো ঘটনাগুলি না ঘটে। বিগত বছর বই ছাপাতে যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে তাদেরকে এবার দেয়া হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এ কথা বলেন তিনি। বৈঠকে পাঠ্যপুস্তক মুদ্রণের ক্রয় প্রস্তাব অনুমোদনের কথা থাকলে দেয়া হয়নি। উপদেষ্টা জানান, ঠিকাদার প্রতিষ্ঠান সম্পর্কে যাচাই বাছাইয়ের জন্য সময় দেওয়া হয়েছে, চলতি মাসে চূড়ান্ত হবে। উপদেষ্টা বলেন, এবার জানুয়ারিতে পাঠ্যপুস্তক হাতে পাবে শিক্ষার্থীরা। সভায় টিকা কেনার অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। কম্পিটিটিভ বিডিংয়ে যদি ইউনিসেফের মধ্যে যদি আমরা আরও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে আনতে পারি, সেটা তাদেরকে এক্সপ্লোর করতে হবে। যাদের ব্যাপারে কিছুটা অনিয়মের আমরা মাঝে মাঝে সংবাদ পাই, টেক্সট বই ইসে করে নাই, আর একজন একটা অর্ডার নিয়ে বাকিগুলোটা নিয়েছে, সেগুলি কিছু কিছু অভিযোগ আছে, সেই প্রতিষ্ঠানগুলো আইডেন্টিফাই করতে বলছে। উন্নয়ন বৈষম্যের প্রতিবাদ এবং ন্যায্য অধিকার আদায়ের দাবিতে নাগরিক সমাবেশ করেছে সাতক্ষীরাবাসী। দুপুরে সংসদ ভবনের সামনে সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় ফোরামের সভাপতি ইকবাল মাসুদের সঞ্চালনায় জেলার প্রায় 4 শতাধিক সচেতন নাগরিক এ সমাবেশে অংশগ্রহণ করে। বিগত বছরগুলোতে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে সাতক্ষীরা জেলা বারবার বৈষম্যের শিকার হয়েছে। এই অব্যাহত উন্নয়ন বৈষম্যের প্রতিবাদ এবং ন্যায্য অধিকার আদায় দ্রুত উন্নয়নের দাবি জানান বক্তারা। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিজেদের পরিকল্পনাতে মোকাবেলা করতে সক্ষম হবেন বলে মনে করেন বিশেষজ্ঞরা। অন্তর্ভুক্তিমূলক জলবায়ু স্মার্ট সিটির জন্য জনগণের অভিযোজন পরিকল্পনা শীর্ষক এই প্রকল্পের আওতায় লাকসাম, ফেনী ও মিরসরাইয়ের মতন জলবায়ু ঝুঁকিপূর্ণ শহরগুলোর সাধারণ মানুষ প্রথমবারের মতো নিজেদের সংকট মোকাবেলায় পথ নিজেরাই তৈরি করেছে। এই অঞ্চলের বাসিন্দারা বছরের পর বছর ধরে বন্যা, অতিবৃষ্টি, জলাবদ্ধতা এবং তাপপ্রবাহের মতন দুর্যোগ মোকাবেলা করে আসছেন। বিকেলে গুলশানে আয়োজিত অনুষ্ঠানে বিদেশি অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী 6 অক্টোবর রাজধানীর একটি 5 তারকা হোটেলে পরিচালনা পর্ষদের নির্বাচন হবে। সেদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এরপর 6টায় ভোটের ফলাফল ঘোষণা করে সন্ধ্যায় পরিচালকরা সভাপতি ও সহ সভাপতি নির্বাচনের জন্য ভোট দেবেন। রাত 9টায় সভাপতি ও সহ সভাপতি নির্বাচনের ভোটের ফলাফল প্রকাশ করা হবে। এদিকে সোমবার সন্ধ্যা 7টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। 23 সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকার উপর আপত্তি, 24 সেপ্টেম্বর আপত্তির উপর শুনানি, 25 সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 26 ও 27 সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ ও 28 সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল করার সময় নির্ধারণ হয়েছে। 29 সেপ্টেম্বর মনোনয়ন বাছাই ও প্রকাশ করা হবে। এরপর 30 সেপ্টেম্বর আপিল গ্রহণ ও শুনানির পর 1 অক্টোবর মনোনয়ন প্রত্যাহার করা যাবে। এদিকে বিসিবি নির্বাচনকে ঘিরে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন তামিম ইকবাল। রাজধানীর একটি হোটেলের সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন তামিম। এছাড়াও নিরপেক্ষ বিসিবি নির্বাচন আদায়ে প্রয়োজনে ক্রিকেট বোর্ড ঘেরাওয়ের হুমকি দেন ব্রাদার্স কাউন্সিলর ইশরাক হোসেন। আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিব।
বিভিন্ন ডাইরেক্টররা যারা বিসিবি নির্বাচনী তফসিল ঘোষণার দিন বিভিন্ন ক্লাব কাউন্সিলরদের নিয়ে সংবাদ সম্মেলনে বোমা ফাটালেন তামিম ইকবাল। নির্বাচনে ক্রীড়া মন্ত্রণালয় এবং এনএসসি বর্তমান সভাপতির সাথে এক হয়ে নানা প্রকার অনিয়ম করছেন বলে অভিযোগ তার। গঠনতন্ত্র না মেনে কেবলমাত্র বুলবুলকে জেতাতেই এই আয়োজন বলে মনে করছেন তামিম। যখন যাকে ইচ্ছা অ্যাডহক কমিটির থেকে সরায় দিয়ে অ্যাডহক কমিটিতে ইনক্লুড করা, তো এইভাবে করে যদি ওনারা ইলেকশনটা করতে চান তাহলে তো এটা ইলেকশন হলো না, এটা তো সিলেকশন হয়ে যাচ্ছে। স্পোর্টস অ্যাডভাইজার, ক্যাবিনেট সেক্রেটারি, এনএসসি সেক্রেটারি যেহেতু এই জায়গায় ডাইরেক্টলি ডিসিদেরকে একটা নির্দেশনা দিচ্ছেন, এই জায়গায় কোনো কারোর ইন্টারফারেন্স থাকা উচিত না। নির্বাচন ঘিরে ষড়যন্ত্র বাদ না দিলে কঠিন পদক্ষেপের হুমকি দিয়ে রাখলেন তামিম। তার সাথে একাত্মতা প্রকাশ করেন ব্রাদার্স ইউনিয়নের ইশরাক হোসেন। এটা নিয়ে যদি আর বেশি বাড়াবাড়ি করা হয়, প্রয়োজনে বিসিবি ঘেরাও দেওয়া হবে, কিন্তু কোনোভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিসিবি দখল করবে যাতে ভবিষ্যতে একটা পার্টির লোকজন সেখানে তারা কর্তৃত্ব করতে পারে, আর আমরা সেটা বসে দেখব, সেটা কোনোভাবেই সম্ভব হবে না। এর আগে তামিমকে বিএনপির প্রার্থী বলে মিডিয়ায় প্রচার হলেও এদিন সে বিষয়ে নাকচ করে দেন ইশরাক। তিনি জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করবে না বিএনপি, তবে ব্যক্তিগতভাবে তামিমকে বিসিবির সভাপতি হিসেবে চান ইশরাক। ক্রিকেট এবং স্পোর্টসকে কোনোভাবে আমরা রাজনীতিকরণ করব না, এখানে কোনো পলিটিক্যাল এলিমেন্ট প্রবেশ করানো হবে না। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা। সন্ধ্যার সংবাদ এ পর্যন্ত। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।